আচ্ছা, এই চশমাটা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, যদিও সে পরীক্ষা করার সুযোগ আজ পর্যন্ত পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। আমি আর কৌতূহল দমন না করতে পেরে বললাম, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই পারি, দেখাবার জন্যই তো আমি ছটফট করে বেড়াচ্ছি। আমার দুর্ভাগ্য, কেউ দেখছেই না। ব্যাগ খুলে তিনি যত্ন করে একটি তুলোয় মোড়া চামড়ার কেস বের করলেন। তারপর খুব সাবধানে কেসটা খুললেন। কেসের মধ্যে একটি সবুজ গোছের চশমা, ঠিক চশমা নয়, আজকাল এরকম বাইনাকুলার চশমা বেরিয়েছে, অনেকটা সেই রকমই দেখতে। সামনে কতগুলো সবুজ কাঁচ লাগানো, তার আশেপাশে রয়েছে পেতলের স্ক্রু, টর্চের শেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের ওপর চশমাটা বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলাম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন, কিছু দেখতে পাচ্ছ? এবার 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 ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। নমস্কার, আমরা প্রতিশব্দ বইপ্রেমী ও গল্প শ্রোতাদের জন্য, মানে আপনাদের জন্য, বাংলা ও বিশ্ব সাহিত্য থেকে বাছাই করা গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সবুজ চশমা। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি তুনির এবং আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস। শুরু হচ্ছে আজকের গল্প সবুজ চশমা। বড়দা বলল, আমিও একদিন তোমাদের মতোই নাস্তিক ছিলাম। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রইলাম, কারণ এরকম ভূমিকার উদ্দেশ্য আমাদের অজ্ঞাত ছিল না। কেবল অমূল্য মুখ বিকৃত করে হাসল। বড়দা টেবিলের ওপর থেকে পা নামিয়ে বলল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর থেকে প্রেতজনিত অবিশ্বাস করা একেবারে অসম্ভব। অনেক দিন আগেকার কথা, প্রায় 10 বছর হলো। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম। অমূল্য সক্ষোভে কপালে করাঘাত করে বলল, আমাদের ভাগ্যই মন্দ, কাকে আর দোষ দেব। পাশে আবার ঝগড়া বেঁধে যায়, তাই পৃথ্বী তাড়াতাড়ি বলল, কাউকে দোষ দিতে হবে না বড়দা, তুমি আরম্ভ করো। বড়দা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করে অবিচলভাবে একটা চুরুট ধরালো, তারপর আরম্ভ করল। ফিউল জংশনের মতো এমন লক্ষ্মীচারা স্টেশন বোধহয় আর পৃথিবীতে নেই। লুপ লাইন থেকে যেদিকেই যেতে চাও, কিউলে অন্তত 3টি ঘন্টা বিশ্রাম করতেই হবে। সেবার বিএ পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম এলাহাবাদে। সন্ধ্যের সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রি 8টা নাগাদ কিউল পৌঁছানো গেল। সেখানে পশ্চিমে ট্রেন আসবে রাত্রির 11টায়, সুতরাং অপরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবল একটা স্যুটকেস ছিল, সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাকড় ঢাকা প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলাম। ক্রমে ট্রেন পেরিয়ে গেল, স্টেশনটা একেবারে খালি হয়ে গেল। ঘন্টা তিনেকের মধ্যে আর কোনো গাড়ি নেই, কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কতক্ষণ পায়চারি করা যায়? ঘণ্টাখানেক ঘুরে বেড়ানোর পর দেখলাম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফও বোধ করি এই অবসরে একটু নিদ্রা নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকিরণ করছে। আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লাম। ভাবলাম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, টিকিট ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটি বড় গোছের গোল টেবিল, তার ওপর কেরোসিন ল্যাম্প জ্বলছে।
টেবিলের চারিপাশে 10-12খানা চেয়ার, আরামকেদারাও আছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমোচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের ওপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে বলে তা আমি প্রত্যাশা করিনি। যাই হোক, অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলাম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোক, মুখে দাড়ি আছে, ওস্তাগারের তৈরি ঢলঢলে কোট প্যান্ট পরা, কিন্তু তবুও বাঙালি বলে সন্দেহ হলো। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলাম, মশাইয়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটি তুলে নিজের কোলের ওপর রাখলেন। এমন সন্দিক চোখে আমার দিকে তাকাতে লাগলেন যেন তার ওই ব্যাগটি চুরি করার জন্যই আমি ঢুকেছি। তারপর সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললাম, হ্যাঁ? তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি। আপনি? লজ্জিতভাবে বললাম, আমি এই কাছেই এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদ? এলাহাবাদে কি করেন? তেমন কিচ্ছু করি না, ওই মামাবাড়িতে বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাবটা অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সেখানে আমি লিটন কলেজের ফিজিক্সের প্রফেসর ছিলাম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছে পড়েছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাছ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলাম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলাম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলাম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যরই পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছুই নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললাম, আমি তো আপনার নাম শুনেছি, আমার মামারা তো আপনারই ছাত্র। তাই নাকি? তা কি নাম তাদের বলো তো? আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠলেন। শৈল, নীরজ, বিলক্ষণ, আমি তাদের চিনি। তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ, বড় খুশি হলাম। বলে তিনি ব্যাগটা আবার টেবিলের ওপর রাখলেন। আমার বড় হাসি পেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার ওই ব্যাগটিতে কি কোনো মূল্যবান জিনিস আছে? হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস আর পৃথিবীতে নেই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা। বিলেতে নিয়ে যাচ্ছি স্যার অলিভার লজকে দেখাবো বলে। আমি আরও অবাক হয়ে বললাম, চশমা? স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেতজনী। মনে হলো মাথা খারাপের কথাটা নেহাত মিথ্যে নয়, নইলে আপাত দৃষ্টিতে এমন বিজ্ঞ লোক আবল তাবল কথা বলবে কেন? আমি বললাম, যা চোখে দেখা যায় না তা কি করে বিশ্বাস করি বলুন তো? যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে তো পুরো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে যে লক্ষ কোটি জীবাণু আছে, সেগুলো কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স রে দিয়ে যে জীবন্ত মানুষের শরীরের কঙ্কালটা দেখা যায়, সেটা কি খালি চোখে দেখা যায়? আমি বললাম, তা পাই না বটে, কিন্তু ভূত তো মাইক্রোস্কোপ কিংবা এক্স রে দিয়েও দেখা যায় না। তিনি আবার হাসলেন, গম্ভীর রহস্যময় হাসি। তারপর বললেন, হ্যাঁ, তা বটে, কিন্তু খালি চোখেও যে অনেকে দেখেছে। আমি বললাম, তারা হয় ভ্রান্ত নয় ঠক। তিনি গম্ভীর হয়ে বললেন, পৃথিবীতে সবাইকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না। খাঁটি লোকও আছে,
শিশির ঘোষ জোচ্চোর ছিলেন না, নির্বোধও ছিলেন না। কিন্তু তোমার এখন বয়স কম, নাস্তিকতাই তোমার বয়সের ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিলাম। বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত প্রেতজনী সম্পর্কে ঘোর নাস্তিক ছিলাম। তারপর হঠাৎ সব একদিন ওলট পালট হয়ে গেল। যে অপূর্ব জিনিসটা আমি আবিষ্কার করলাম, তাতে আমার জীবনের ধারণাটাই বদলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির হয়ে বললেন, একটা চশমা, বাইনোকুলারও বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললাম, সেই চশমাটাই কি আপনার ব্যাগে রয়েছে? হ্যাঁ। আমি বললাম, এই চশমাটাই স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, আমাকে সব একটু বলুন না, আমার না ভারী কৌতূহল হচ্ছে। তিনি বললেন, লোকের কাছে বলে যেরকম হাসির খোরাক আর ক্ষতিগ্রস্ত হয়েছি, তাতে আর কাউকে বলতে ইচ্ছে করে না। যাই হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করছো, তবে শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতিল খেয়াল খুশির কোনো স্থান নেই। সেখানে নিরস নির্ভুল সত্যের কারবার। সুতরাং ভূতপ্রেত সম্পর্কে আমার মনে যদি একটা মজবুত বিশ্বাস থেকেও থাকে, তা সহজে অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়ে ভূতপ্রেতে বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ কি আজ পর্যন্ত পাওয়া গেছে? সবই ধোঁয়া ধোঁয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছে বটে, কিন্তু বিজ্ঞান এখনো স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য। কোনো রকম আচ্ছা বা অস্পষ্ট সে কিছু চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিন ভূতপ্রেতকে ঠাট্টাই করে এসেছি। কোনো ছলেই স্যার অলিভার লজ এদেরকে ভ্রান্ত খেয়ালি মনে করেননি। কখনো ভাবেননি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করানোর জন্য এভাবে ছুটোছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসেই উড়িয়ে দেবে। এটাই বোধহয় আমার জীবনে সবচেয়ে নির্মম পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেয়েছিলাম। তুমি বোধহয় আর্টসের ছাত্র, সব কথা বুঝবে না। মোটামুটি বলে রাখি, একটা অদ্ভুত ফিকে রঙের ক্রিস্টাল একদিন হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতে কতগুলো লেন্স তৈরি করেছিলাম। যন্ত্রের সাহায্যে না, একেবারে হাতে ঘষে ঘষে লেন্স তৈরি করা এসব মোটেও সহজ কাজ নয়, আর বিস্তর সময় লাগে। তাছাড়া সব সময় নির্ভুলও হয় না, বাঁকাচোরা থেকেই যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল আমি নিজের হাতেই এটিকে বানাবো। একদিন দুপুরবেলা, তখনও লেন্সটা আমার সম্পূর্ণ হয়নি। কেমন হয়েছে সেটা দেখার জন্য আমি সেগুলোকে ফ্রেমের ওপর বসিয়ে চোখে পড়লাম। চশমার দোকানে চোখ পরীক্ষা করার সময় যেরকম ফ্রেম চোখে পরিয়ে তাতে আবার বিভিন্ন শক্তির কাঁচ বসিয়ে পরীক্ষা করে না, দেখেছো বোধহয়। আমি ঘাড় নাড়ালাম। বিরাজবাবু বলতে লাগলেন, দুপুরবেলা ল্যাবরেটরিতে তেমন কেউ ছিল না। আমি একা একা ঘরের দরজা বন্ধ করেই কাজ করছিলাম। কিন্তু চশমাটা চোখে দিয়েই মুখ তুলতেই দেখলাম একজন লোক ঠিক আমার সামনের চেয়ারে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। একটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ঝোলা দাড়ি, তার অদ্ভুত বেশভূষা। মধ্যযুগের ইউরোপীরা মখমল জমিদার পোশাক পরতো না, ঠিক সেই রকম। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি চশমাটা খুলে ফেললাম। দেখলাম কোথাও কেউ নেই, চেয়ার খালি। খানিকক্ষণ কিছুই বুঝতে পারলাম না। তারপর আবার চশমা পরে দেখলাম লোকটা বন্ধ দরজার ভেতর দিয়ে চলে গেল। বিরাজবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলাম, তারপর? বিরাজবাবু বললেন, এমন অভাবনীয় ঘটনা যে ব্যাপারটা ভালো করে বুঝতেই কটা দিন কেটে গেল। শেষে বুঝলাম ভুল নয়, সত্যি অপ্রত্যাশিত একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি।
যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এ জিনিস নিয়ে কি করব প্রথমটা ভেবেই পেলাম না। শেষে ঠিক করলাম আমাদের প্রিন্সিপাল সাহেবকে একবার বলি। তার কাছে গেলাম, একটু উত্তেজিত হয়েই আমার আবিষ্কারের কথা বললাম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, মিস্টার সেন, আপনার শরীরটা বোধহয় খারাপ হয়েছে। আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন, ওকে? নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলাম। তারপর প্রফেসরের মধ্যে আমার অন্তরঙ্গ যারা যারা ছিলেন তাদের সবার কাছে গিয়ে বললাম। তারাও আমাকে একই উপদেশ দিলেন, বিশ্রাম নিতে। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব। কেউ একবারও জিনিসটা দেখতেও চাইল না, একবারও বলল না দেখি আপনার কথা সত্যি কিনা মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে একটা দরখাস্ত করলাম। তাকে সব কথা জানিয়ে লিখলাম যে তিনি যদি ইচ্ছা করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেট করে দেখাতেও রাজি আছি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যেই বোধহয় আমার পাগলামির কানাঘুষো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিলাম। তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞ সুধী আছেন সকলের দ্বারে দ্বারে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন এমন লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছে গিয়ে ওই একই উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই। কিন্তু আমার কথাতে সত্যি কি মিথ্যে তা যাচাই করা দেখবার কারণ কৌতূহল নেই। যখন দেখলাম এদেশেই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউই বুঝবে না, তখন স্থির করলাম বিলেতে যাব। সেখানে অন্তত একজন লোক আছে যিনি এই বিষয়ে প্রকৃত অনুসন্ধানী। তিনি আমার কথা না শুনে আমাকে কিছুতেই ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার ওপর নানা রকম অলৌকিক উৎপাত হতে শুরু করেছিল। প্রেত লোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায়। এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই রোজ চশমাটার ওপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসে। এই সমস্ত ধরনের ব্যাপার। যখনই চশমাটা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাতে আসছে, চশমাটা ভেঙে ফেলার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিল যে চশমাটা ছিটকে মেঝেতে পড়ে গেল। ভাগ্য ভালো ছিল, নইলে সেদিনই হয়ে যেত। যাই হোক, অনেক কষ্টে অনেক যত্নে এখনও পর্যন্ত ওটা আঁকড়ে রেখেছি। জানি না শেষ পর্যন্ত ওই অলিভার স্যারের কাছে নিয়ে যেতে পারবো কি না। এ হচ্ছে যাকে বলে একটা ফ্রিক, মানে একেবারে অবিকল, মানে নকল কখনো করা যাবে না। ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল। আমি একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই চশমাটা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, যদিও সে পরীক্ষা করার সুযোগ আজ পর্যন্ত পাইনি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। আমি আর কৌতূহল দমন না করতে পেরে বললাম, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই পারি। দেখাবার জন্যই তো আমি ছটফট করে বেড়াচ্ছি। আমার দুর্ভাগ্য কেউ দেখছেই না। ব্যাগ খুলে তিনি যত্ন করে একটি তুলোয় মোড়া চামড়ার কেস বের করলেন। তারপর খুব সাবধানে কেসটা খুললেন। কেসের মধ্যে একটি সবুজ গোছের চশমা, ঠিক চশমা নয়, আজকাল এরকম বাইনাকুলার চশমা বেরিয়েছে, অনেকটা সেই রকমই দেখতে। সামনে কতগুলো সবুজ কাঁচ লাগানো, তার আশেপাশে রয়েছে পেতলের স্ক্রু, টর্চের শেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের ওপর চশমাটা বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলাম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন, কিছু দেখতে পাচ্ছ? এবার এবার
এবার ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতো সব স্পষ্ট দেখতে পেলাম। ঘরে কেরোসিনের ল্যাম্পটা জ্বলছিল, তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতরে দেখলাম আলো ঢের বেশি, উজ্জ্বল অথচ মোলায়েম। কিন্তু সেই রকম আলো আমি কখনো দেখিনি। অলৌকিক, কোত্থেকে যে আসছে সেটা বোঝা যাচ্ছে না, অথচ সর্বত্র সমানভাবে পড়ছে, কোথাও ছায়া নেই। আশ্চর্য আলো। এইটাই বোধ হয় প্রেতলোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলাম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবার ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলাম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন। তাদের পেছনে মাথার পর মাথা, ঘরের মধ্যে তিল ফেলবার জায়গা নেই। আর সবাই তীব্র নির্নিমেষ চোখে আমার দিকে তাকিয়ে রয়েছেন। বিরাজবাবু বললেন, দেখতে পাচ্ছ? গলা দিয়ে আমার আওয়াজ বেরোলো না, তাই উত্তরও দিতে পারলাম না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটকট করে তাকিয়ে আছে। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক তাই। আমার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধরাস ধরাস করে উঠল। এদের যে কত রকম চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনা ম্যান আছেন, ভারতীয় লোকও আছেন, আবার নিকশ কালো নিগ্রোও রয়েছেন। কোনো ভেদাভেদ নেই। একজন শীর্ণকায় উপবীতধারী ব্রাহ্মণ এবং পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে দেখলাম। সকলেরই দৃষ্টি আমার ওপর। তবে মনে হলো কেউ আমার প্রতি সন্তুষ্ট নন, যেন দাবি জানাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার ওপর ভয়ঙ্কর চটেছেন। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলাম, কিন্তু কানে কিছুই শুনতে পেলাম না। কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে, এবং আমি যে সেই তর্কের লক্ষ্যবস্তু তাতে আর কোনো সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া শীর্ণ ব্যক্তিটি আমার দিকে আঙুল দেখিয়ে তীব্রভাবে কি একটা বলতে আরম্ভ করলেন, কিন্তু তাতে কোনো ফল হলো না। তিনি কি বললেন আমি এক বর্ণও শুনতে পেলাম না। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর তিনি টেবিলের ওপর একটা নিঃশব্দ আঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক শুরু হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থার যে ঠিক কীরকম হয়েছিল সে সম্পর্কে বিশদভাবে কিছু বলিনি, বলার দরকারও নেই। তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারবে চশমার ভিতর দিয়ে যে ভূতের রাজ্য দেখতে পাচ্ছিলাম, চশমা খুললেই তো সেটা দেখতে পাবো না, এ কথা আমি সাফ ভুলেই গিয়েছিলাম। মনে হচ্ছিল খালি চোখেই এদের আমি দেখতে পাচ্ছি, যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় একপাল ভূতের মধ্যে এসে পড়েছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ একটা কাণ্ড বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখে তাও লোভ পেয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাটা চুকে যেত, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম। অমনি তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপর কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। আমি আর চুপ করে থাকতে পারলাম না। বিকট একটা চিৎকার করে চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে দৌড় দিলাম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়াতে দৌড়াতেই ঘাড় ফিরিয়ে দেখলাম তারা তেমনই ভিড় করে আমার পেছনে তেড়ে আসছে। এমন সময় একটা বিরাট ট্রেনের শব্দ কানে এলো। খবরদার, হোশিয়ার, ট্রেন আতা হ্যায়, ট্রেন আতা হ্যায়। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস ফোঁস হর হর শব্দ।
ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামলে নিলাম। গরম ইঞ্জিনটা শোঁ শোঁ শব্দ করে আমার একেবারে প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালাম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের ওপর থেকে ছিটকে গিয়ে ঠিক পড়লো লাইনের ওপরে, আর গাড়ির চাকাগুলো গড়গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে এগিয়ে যেতে লাগলো। আমার হাতে পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের বেঞ্চের ওপরেই শুয়ে পড়লাম। চেতনা লুপ্ত হয়ে আসছিল। মাথার মধ্যে কি যেন একটা ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে লাগলাম মন্দীভূত ট্রেনের চাকার আর লোহালক্করের শব্দ। যেন এতক্ষণে সেই প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিত্র সুরে মহা আনন্দে হাসছে। মিনিট কয়েক পরে জ্ঞান ফিরে দেখলাম আমার চারিদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাজবাবু পাগলের মতো আমার দুটো নড়া ধরে ঝাঁকুনি দিচ্ছে আর বলছেন, কি করলে? আমার চশমা কই? চশমা কই আমার? আমার চশমা! মূর্ছা যাওয়াই সৎযুক্তি বিবেচনা করে আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লাম। এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সবুজ চশমা। আশা করি এবারের গল্পটিও আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য প্রতিশব্দ চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।